Abdul Qadir Mullah is one of the leaders of Jamaat-e-Islami, Bangladesh's biggest opposition party. It was a key partner in the former government, but now the group says it's being unfairly targeted. There have been numerous allegations of prosecutorial and judicial misconduct that have all simply been brushed under the carpet. We've also had reports from the United Nations concluding that this whole process is arbitrary and in breach of international law. If this is such a credible process, and if there is such strong evidence against my clients, then this particular government would have nothing to fear from an international judicial process. Mullah was tried by the Dhaka-based International Crimes Tribunal, known as the Awami Tribunal. The much criticized court was set up by the government of Prime Minister Sheikh Hasina in 2010. দেশের বিশিষ্টজনরা এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য যতটুকু আন্তরিক, তার চেয়ে অনেক বেশি আন্তরিক এবং অনেক বেশি উৎসাহী হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করা। শুধুমাত্র পদোন্নতির জন্যই বিচারপতি নাসিম যে কোনো ঘৃণ্য সিদ্ধান্ত দিতে প্রস্তুত ছিলেন। আরে ইজি বলে একটা জাজমেন্ট দাও তোমারে নিয়ে আসি, একটা না আগে বড় সাহেবের জাজমেন্টটা দিয়ে দিই না এটা তার ল্যাঙ্গুয়েজ আর কি, ওইটাই কি আমার প্রমোশন হবে না, আপনি বাটা বুদ্ধের মাঝখানে পড়ে যায় না আর কি। উনি তো একটা দেন, সিনেমাবু কইছে ডিসেম্বরের মধ্যে 3টে দেন, এইটা গোলাম আজম সাহেব আর এটা সাহিত্য সাকার এই 3টে দিয়ে বেলা ডিসেম্বরের মধ্যে, তারপর আমরা নিয়ে আসি এবার ওয়ান আমরা লাগবে না, এইসব কথা আর কি। আমাকে যা করার করো প্রমোশন দিয়ে দেওয়া লাগে, আমার কথা বলুন। চলুন দেখি ট্রাইব্যুনাল সম্পর্কে দেশের বিশিষ্ট ব্যক্তিত্বরা কি বলছেন। বিচারের নামে রাজনৈতিকভাবে আপনি বেনিফিট দিবেন সেটা মানুষ এখানে একজন জাজ চলে গেল, 3জন জাজে শুনেছে, একজন যে প্রেসিডেন্ট সে রিজাইন করলো, যেভাবে রিজাইন করলো, যে কারণে রিজাইন করলো সে নেই, তার জায়গায় 8-2 জন শুনেছে তার রায় দিয়ে দেবে, আর একজন তার জায়গায় এসে রফিকুল্লাহ নিজামুল্লাহ জায়গায় এসে বসলো, সে রায় দিয়ে দেবে, সম্ভব? তাই তো বলছে আমাদের ল মিনিস্টার বলছে তাই হবে, আর নতুন শোনার দরকার নেই, উনি এসে রায় দিয়ে দেবেন, অ্যাবসেন্ট কথা। এইটা পুরোটা আবার শুনতে হবে, হ্যাঁ পুরো শুনতে হবে। আন্তর্জাতিক মানবাধিকারের বিচারের ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলছেন যে সরকার পাগল হয়ে গেছে। তিনি বলছেন যে ছোট মন্ত্রী, বোধহয় মাননীয় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাহেবের রেফার করছেন, বলছে যে একটা রায় দিন। পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশে এক্সিকিউটিভ ব্রাঞ্চ জুডিশিয়াল ব্রাঞ্চের উপরে প্রভাব বিস্তার করে বলে একটা রায় দিন, সেখানে তো ইমিডিয়েটলি এই ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা থাকে না। মনে খুব কষ্ট নিয়ে বলছি যে আন্তর্জাতিক মানবাধিকারের বিচারের ট্রাইব্যুনালটিতে ধস নেমে গেল। উনি বলেছেন যে এরকম অসাধারণ ট্রাইব্যুনাল কোথাও নেই। আমি অবশ্যই বলবো যে এরকম অসাধারণ ট্রাইব্যুনাল হয়তো কোথাও নেই, কারণ যে ট্রাইব্যুনালের কোনো আদেশের বিরুদ্ধে কোথাও কোনো আপিল করা যায় না, পৃথিবীতে এমন কোনো ট্রাইব্যুনাল আছে বলে আমার জানা নেই। এই ট্রাইব্যুনালের কোনো অন্তর্বর্তীকালীন আদেশ কোথাও চ্যালেঞ্জ করা যায় না, না সুপ্রিম কোর্টে আপিল করা যায়, না হাইকোর্ট ডিভিশনে এটাকে চ্যালেঞ্জ করা যায়। এইখানে ট্রাইব্যুনালের বিচারক পদে আপনি কাকে নিয়োগ করতে গিয়ে অন্যান্য ট্রাইব্যুনালের ক্ষেত্রে সকল ট্রাইব্যুনালে আছে যে অ্যাডিনটেরি মর্ডারের বিরুদ্ধে একটা অ্যাপিলেট ফোরাম থাকে, অ্যাপিলেট চেম্বার থাকে, অথবা যেখানে আমাদের সুপ্রিম কোর্টে সেখানেও কিন্তু আপিল করার এক সুযোগটা রাখা উচিত ছিল। এরকম অসাধারণ কাজ কোথাও হয়নি যেখানে তদন্তের জন্য প্রসিকিউশন 1.5 বছর সময় পাচ্ছে, আর আমাদেরকে মাত্র 4 সপ্তাহ সময় দেওয়া হচ্ছে। প্রসিকিউশন যেখানে 9 মাস ধরে সাক্ষী দিচ্ছে, আমাদেরকে মাত্র 20 দিন 25 দিনের মধ্যে সাক্ষী শেষ করে দিতে হচ্ছে। যেখানে আমাদেরকে তারা যখন 40 জন সাক্ষী দিচ্ছেন, তার বিপরীতে আমাদের 5 জন 3 জন দেওয়া হচ্ছে। এই ধরনের দৃষ্টান্ত কিন্তু আপনি বাইরে কোথাও দেখাতে পারবেন না। দেখুন যে 6 নম্বর চার্জের ভিত্তিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো যাবজ্জীবন সাজা থেকে বাড়িয়ে, সেই 6 নম্বর চার্জটি কিন্তু প্রমাণ করা হয়েছে মাত্র একজন সাক্ষী দিয়ে, এবং সেই সাক্ষীটি হচ্ছেন মোমেনা বেগম, যিনি তার ফ্যামিলির হত্যাকাণ্ডের ব্যাপারে সাক্ষী দিয়েছেন। তিনি 3 জায়গায় 3 রকমের বক্তব্য রেখেছেন। জল্লাদখানা নামে মুক্তিযুদ্ধ জাদুঘরের এক্সটেনশন বলে একটা জায়গা আছে, যে জল্লাদখানাতে এই সাক্ষীর একটা বক্তব্য এখানে কিন্তু রেকর্ড করা আছে, সেটা একটা পাথরে খোদাই করে তার বক্তব্য রাখা হয়েছে। সেখানে তিনি ঘটনার বর্ণনা দিয়েছেন, অন্য লোকদেরকে দায়ী করেছেন। আব্দুল কাদের মোল্লা সম্পূর্ণ অনুপস্থিত, তার ব্যাপারে কোনো কথাই তিনি বলেননি। আবার এই সাক্ষী যখন ইনভেস্টিগেটিং অফিসারের কাছে বক্তব্য দিয়েছেন, তখন তিনি বলেছেন যে কাদের মোল্লার নাম তিনি বলেছেন, কিন্তু কোন রকম পার্টিসিপেশনের কথা তিনি বলেননি। আবার সেই সাক্ষী কিন্তু কোর্টে এসে সম্পূর্ণভাবে বললেন যে হ্যাঁ আমি দেখেছি, আমার সামনে সে মেরেছে। সুতরাং এই যে 3 জায়গায় 3 রকমের বক্তব্য একজন সাক্ষী দিলেন, কোন রকম করোবোরেশন কিন্তু কোন সাক্ষী এটার নাই, কোন হিস্টোরিক ডকুমেন্ট থেকে প্রমাণিত নয় যে কাদের মোল্লা কোনোভাবে এটার সাথে সম্পৃক্ত ছিলেন।
রিভিউ অধিকার এবং জেল কোডের বিধান না মেনে তড়িঘড়ি কাদের মোল্লার ফাঁসি কার্যকরের চেষ্টা অবৈধ ও মানবাধিকারের চরম লঙ্ঘন বলে দাবি তার পরিবারের। আমরা মনে করি সংবিধান স্বীকৃত রিভিউয়ের অধিকার না দিয়ে এবং জেল কোডের বিধান অনুসরণ না করে তড়িঘড়ি করে মৃত্যুদণ্ড কার্যকর করার যে চেষ্টা করা হচ্ছে তা শুধু অবৈধ নয়, সার্বজনীন মানবাধিকারের ন্যূনতম ধারারও পরিপন্থী। বছর কাদের মোল্লার নাম সে কোনোভাবে কোথাও বললো না। প্রথমবারের মতো ট্রাইব্যুনালে এসে যখন বললো যে আমি দেখেছি তাকে হত্যা করতে, 40 বছর ইনি কোথায় ঘুমিয়েছিলেন? যে স্কাইপ কেলেঙ্কারির মতো ঘটনা এখানে ঘটেছিল, ষড়যন্ত্র হয়েছিল, আতাত হয়েছিল, বিদেশ থেকে রায় এসেছিল, অর্ডার এসেছিল, ইভেন ইনভেস্টিগেশন রিপোর্ট গুলো পর্যন্ত দেশের বাইরে থেকে তৈরি করা হয়েছিল। সাক্ষীদেরকে দিনের পর দিন টিউটর করা হয়েছিল সেফ হাউস নামক একটা জায়গায়, এবং যারা সাক্ষী দিতে রাজি হয়নি তাদেরকে বিদেশ পাঠিয়ে বলা হয়েছে যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে। এই সমস্ত জিনিস কিন্তু জাতির সামনে থাকবে যে তিনি প্রথমবারের মতো জানলেন যে তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো, কিন্তু কেন মৃত্যুদণ্ড দেয়া হলো সেটা জেনে আরেকটি আপিল করার কোন সুযোগ তিনি কিন্তু পাচ্ছেন না। ট্রাইব্যুনাল যারা মৃত্যুদণ্ড দেননি, যাবজ্জীবন দিয়েছেন, তারা মৃত্যু পরোয়ানা পাঠিয়েছেন, এবং আমি ব্যক্তিগতভাবে এবং আইনগতভাবে আমি মনে করি এটা সম্পূর্ণ বেআইনি। কেন সুপ্রিম কোর্টের তরফ থেকে, যেহেতু সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ড দিয়েছে, সুপ্রিম কোর্টের তরফ থেকে মৃত্যু পরোয়ানা পাঠাতে হবে।